Good evening and thank you to all. এখন যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা অ্যাটমিক স্ট্রাকচারের পরবর্তী ধাপ, যেটা ক্লাস 11 joint entrance, NEET, IIT এই ক্ষেত্রে খুব প্রয়োজনীয়। সেই বিষয়ে আসব। আমরা ক্লাস 7 to 10 থেকে অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে এতদিন ধারণা জেনেছি সেটা হচ্ছে অরবিট, অর্থাৎ কক্ষ সম্পর্কে জেনেছি। এখানে যে নতুন টপিক যেটা জানবো অরবিটাল। কক্ষক না, কক্ষকটা কি? এই অরবিটের মধ্যে যেখানে ইলেকট্রন ম্যাক্সিমাম থাকবে, ইলেকট্রন সর্বাধিক থাকার সম্ভাবনা, ইলেকট্রন ডেনসিটি হাই, সেই স্পেসটাকে বলা হচ্ছে অরবিটাল, কক্ষক। এই কক্ষকগুলোকে কতগুলো সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। এস, পি, ডি, এফ। যেমন অরবিট কে এল এম এন, অরবিটালে এইরূপ এস পি ডি এফ, এইভাবে এর নামকরণ করা হয়। এইবারে আমরা আসব যে এই যে কক্ষক, এই কক্ষক মূলত চারটে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাহায্যে বোঝানো হয়। নাম্বার 1 মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এন দিয়ে প্রকাশ করে, বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। নাম্বার 2 গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যাকে এল সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। নাম্বার 3 চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যাকে স্মল এম লেটার দ্বারা প্রকাশ করা হয়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট 4 ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম নাম্বার, একে এস দিয়ে প্রকাশ করা হয়। এই চারটে কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমার অরবিটালে ইলেকট্রনের অবস্থান, ইলেকট্রন বিন্যাস এবং সেই কক্ষক কতগুলো উপকক্ষকের সমষ্টি, এদের ভ্যালু, এই সমস্ত কিছু জানা যায়। এগুলো আস্তে আস্তে আস্তিকভাবে এগুলো জানব। এই এর মুখ্য কোয়ান্টাম সংখ্যা দিয়ে বোঝায় হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস থেকে কত দূরে ইলেকট্রন আবর্তন করছে, এবং গৌণ কোয়ান্টাম সংখ্যা এল। এই গৌণ কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা যেটা জানতে পারি সেটা এই মান দ্বারা পরমাণুর মধ্যে ওই কক্ষের মধ্যে যে কক্ষক, দ্যাট মিন্স অরবিটের মধ্যে অরবিটালের অস্তিত্ব এই গৌণ কোয়ান্টাম নাম্বার দ্বারা জানতে পারি। যেমন যে অরবিটালগুলোর নামকরণ করেছিলাম ফর এস, এস এর ক্ষেত্রে এই এল এর ভ্যালু অলওয়েজ 0, সে JS হোক 1s 2s 3s 4s 5s etc. For P
এর ক্ষেত্রে এল এর ভ্যালু 1, ডি এর ক্ষেত্রে এল এর ভ্যালু 2 অ্যান্ড এফ অরবিটালের ক্ষেত্রে এল এর ভ্যালু 3। তো এই এসপিডিএফ এর মান। তো এইবারে আসি আমি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, এই নাম্বার 3 চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা আমরা জানতে পারবো m = 12 + 1 এই ফর্মুলা দ্বারা। মানে m এর কতগুলো মান, এই m এর মান দ্বারা ওই কক্ষকটা কতগুলো অ্যাকচুয়াল কক্ষকের মানে উপকক্ষকটা কতগুলো কক্ষকের সমষ্টি সেটা আমরা জানতে পারি। যেমন এস কক্ষক, এই কক্ষকটায় কতগুলো কক্ষকের অস্তিত্ব থাকবে। ফর এস এর ক্ষেত্রে 2 * l এর মান 0 + 1 ফর এস, দ্যাট মিন্স 1, একটাই মান পাওয়া যাবে। তাহলে এস কক্ষকের ক্ষেত্রে একটাই মান পাওয়া যাবে মিন্স এস কক্ষকের সংখ্যা একটা, এবং এই মানটা কি হবে, মান কি হবে সেটা ডিপেন্ড করে m = -L2 + L, দ্যাট মিন্স একটা মান পাওয়া যাবে, সেই মানটা -L2 + L, তাহলে L এর মান হচ্ছে 0, তাহলে -0 থেকে +0 মানে শুধু 0ই হবে। তাহলে s অরবিটাল একটাই হয় এবং তার মান হচ্ছে 0। ফর p অরবিটাল এর ক্ষেত্রে m এর ভ্যালু -L2 + L, দ্যাট মিন্স -1, কারণ p এর ক্ষেত্রে l এর ভ্যালু 1, তাহলে -1 0 +1, তাহলে তিনটে ভ্যালু পাওয়া গেল। তাহলে p অরবিটালের ক্ষেত্রে তিনটে ভ্যালু পাওয়া গেল, দ্যাট মিন্স p অরবিটাল মানে p কক্ষকের সংখ্যা হচ্ছে তিনটে, 1 2 3, এবং তারা হচ্ছে px py and pz। এখান থেকে স্পষ্টত বুঝতে পারছি এর ভ্যালু দ্বারা যে পরমাণুর ভেতরে যে কক্ষকটা আছে অরবিটাল তারা 3 ডাইমেনশনাল 3D, এই জন্য তিনটে অ্যাক্সিস তার পাওয়া যায় px py pz। একইভাবে ডি এর ক্ষেত্রে m এর ভ্যালু, আমরা ডি এর ক্ষেত্রে l এর ভ্যালু পেয়েছি 2, তাহলে -2 -1 0 +1 and +2, that means 5 ভ্যালু, অর্থাৎ ডি অরবিটাল 5টা, ডি xy, ডি xz, ডি yz, ডি x² - y² and ডি z²। এই মুভমেন্ট অনুসারে ডি এর এই 5টা অরবিটাল, তাদের ভ্যালু এই 5টা। এবার লাস্ট আসবো স্পিন কোয়ান্টাম নাম্বার, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার ভ্যালু, এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার ভ্যালু দুটোই হয়, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার ভ্যালু দুটোই হয়, একটা হচ্ছে +1 and -1, এবং এটা দিয়ে প্রকাশ করে যে একটা কক্ষকে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাদের ভ্যালু হয় +1 নয় -1। তাহলে এই চারটে কোয়ান্টাম তত্ত্ব দ্বারা আমরা কক্ষকের বিভিন্ন ব্যাখ্যা করতে পারি, কতগুলো ইলেকট্রন থাকতে পারবে। তাহলে একটা কক্ষকে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারবে না, তাহলে এইভাবে এস কক্ষকের সংখ্যা একটাই, তাহলে এস কক্ষকে ইলেকট্রন থাকতে পারবে দুটো। পি কক্ষকে কয়টি ইলেকট্রন থাকবে। তাহলে পি এর ক্ষেত্রে আসি, আমরা পি এর ক্ষেত্রে ফর পি l = 1, m = -1 0 +1, দ্যাট মিন্স তিনটে কক্ষক, তাহলে ইলেকট্রন থাকবে 3 × 2 = 6, 6টি। তাহলে পি কক্ষকে সর্বাধিক 6টি ইলেকট্রন থাকতে পারবে। ঠিক একইভাবে ডি কক্ষকে 5টা 5 × 2 10টা ইলেকট্রন থাকতে পারবে। তো এইভাবে কতগুলো এক একটা কক্ষকে কতগুলো ইলেকট্রন থাকতে পারে
সেটা এইভাবে নির্ধারণ হয়। এইবারে আমরা ইলেকট্রন, এই যে ইলেকট্রন থাকতে পারে সবই ঠিক আছে, কিন্তু এবারে ইলেকট্রন বিন্যাসটাই আসবো কি করে। ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসটা জানতে গেলে তিনটে সূত্র আমাকে মেনে চলতে হবে। নাম্বার 1, আউবাউ প্রিন্সিপাল। আউবাউ কথার অর্থ হচ্ছে বিল্ডিং অফ প্রিন্সিপাল। আউবাউ কোনো বিজ্ঞানী নয়, এটা একটা বিল্ডিং অফ প্রিন্সিপাল। একে বাড়ির সঙ্গে তুলনা করেছে, বলছে একটা বাড়ির যখন ইটগুলো থাকে সাজিয়ে তোলা হবে, তখন প্রথম অবস্থায় যখন ইটগুলো গাঁথা হচ্ছে সেটাকে চাইলে আমি ভেঙে দিতে পারবো, মানে লো স্টেবল। এইবারে ইটগুলো গেঁথে গেঁথে যখন একটা বিল্ডিং তৈরি হয়ে যায় তখন তার স্টেবিলিটি খুব বেড়ে যায়, সেই বিল্ডিংটাকে আমরা চাইলেই ভাঙতে পারবো। সেরকম ইলেকট্রনের ক্ষেত্রে বলছে আগে নিম্ন শক্তি সম্পন্ন যে কক্ষক, সেই কক্ষকে আগে ইলেকট্রনগুলো ভর্তি হয়, তারপরে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষকে ইলেকট্রনগুলো ভর্তি হয় এবং পরমাণুর কক্ষকটি স্টেবল হয়। তো এটা হচ্ছে আবহাওয়া প্রিন্সিপাল। নেক্সট হুন্ড বলেছে এই যে বিভিন্ন কক্ষকে ইলেকট্রনগুলো পূর্ণ হবে, সেই ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষকে প্রথমে এককভাবে পূর্ণ হবে। মানে যে কক্ষকগুলো থাকে, এই যে ধরো পি কক্ষকের সংখ্যা 3টে, তাহলে এর মধ্যে এইভাবে নয় ইলেকট্রন একসাথে দুটো হলো, তা হবে না, হবে এককভাবে পূর্ণ হবে, একটা, এই একটা, দুটো। এবং এদিকে ফলো করলে দেখা যাবে তাদের ঘূর্ণন একই দিকে রয়েছে। তাহলে পরমাণুর কক্ষকে সমশক্তি সম্পন্ন কক্ষকে ইলেকট্রনগুলো এককভাবে পূর্ণ হয় এবং তাদের ঘূর্ণন একই দিকে থাকে। এরপর তার বক্তব্যে নেক্সট বলেছে যদি অতিরিক্ত ইলেকট্রন থাকে তখন পেয়ারড আপ হবে। এবার যদি পেয়ার দেখা গেল 4টে ইলেকট্রন, তখন পেয়ারড আপ হলো, 4টে হলো, 5টা হলো, এইখানে এইভাবে পেয়ারড আপ হলো এবং তার স্পিন উল্টো দিকে হবে। এই হচ্ছে হুন্ডের নিয়ম সূত্র। আর পাউলির অপবর্জন নীতি, সেখানে বলেছে একটি কক্ষকে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, এবং এই কক্ষকে দুটো ইলেকট্রনের যে 4টে কোয়ান্টাম নাম্বার মান আমরা একটু আগে জেনেছি, n, l, m and s, কখনো একসঙ্গে সমান হতে পারে না। যেমন আমি ধরে নিলাম যে 2p কক্ষকে দুটো ইলেকট্রনের মান লিখব, তাহলে p কক্ষক 2p, n এর মান 2, l এর মান 1, m এর মান -1, 0, +1, যে কোনো একটা হতে পারে, s এর মান +half, অ্যানাদার ইলেকট্রনের ক্ষেত্রে 2, 1, সেম ভ্যালু বাট স্পিন -half। দ্যাট মিন্স স্পিন কখনো সমান হয় না, বাকি তিনটে সমান হলেও স্পিন সবসময় আলাদা হবে। তাই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে পাউলি বলেছে দুটো ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যার মান কখনো একসঙ্গে সমান হতে পারে না। তো এই নিয়মগুলো দ্বারা আমরা ইলেকট্রন বিন্যাস সহজে সজ্জিত করতে পারবো। বিন্যাসটা কিভাবে হবে, প্রথমে আমরা সাজাবো এবং আরেকটা রুল ফলো করতে হবে। ওই যে যেখানে আবহাওয়া বলেছে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষকে ইলেকট্রনগুলো ভর্তি হয়ে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষকে প্রবেশ করে তার স্টেবিলিটি বাড়ে, সেইটা এইবারে আমরা বুঝবো কোন কক্ষকে শক্তি বেশি কোন আর কম। সেটা n+l রুল দ্বারা হয়, n+l সূত্র দ্বারা হয়। তো n+l সূত্রটা কি? n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, l হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। তাহলে এবারে 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, etc. তো আমি n+l পরপর এইভাবে যাব। তো ইলেকট্রনগুলো ভর্তি করতে করতে এইখানে গিয়ে ফলো করব যে 3d আর 4s
এর মধ্যে কোন কক্ষকে আগে ইলেকট্রন ভর্তি হবে। তাহলে যার শক্তি কম সেই কক্ষকে আগে ইলেকট্রন ভর্তি হবে। তাহলে 3D-র ক্ষেত্রে n প্লাস l এর মান বার করি। 3D-র ক্ষেত্রে n এর মান 3 এবং d কক্ষকের l এর মান 2, দ্যাট ইজ 5। এবং 4s এর ক্ষেত্রে n প্লাস l যদি বার করি 4 প্লাস 0, দ্যাট ইজ 4। তাহলে এই মানটা কম, তার মানে এর এনার্জি কম, তাই আগে 4s কক্ষকে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে 3D কক্ষকে ইলেকট্রন প্রবেশ করবে। এইভাবে আমরা যে কোনো কক্ষকে, কোন কক্ষকে আগে ইলেকট্রন ভর্তি হবে, কোন কক্ষকে পরে ইলেকট্রন ভর্তি হবে, সেটা আমরা ইজিলি জেনে যাবো এই n প্লাস l রুল দ্বারা। তাহলে এইভাবে ইলেকট্রন বিন্যাস আমার হবে। এবার ইলেকট্রন বিন্যাস আমাকে দিল পারমাণবিক ক্রমাঙ্ক 25 ম্যাঙ্গানিজ, এর ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p6। কেন 2 2 করছি? কারণ আগে জেনে গেছি s এ সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে, কারণ s কক্ষকের সংখ্যা একটা, p কক্ষকের সংখ্যা 3টে, 3 × 2 সর্বাধিক 6টা থাকতে পারবে, দুটো 3p6। এইবারে 3D-র আগে 4s এ যাবে, 4s2, তাহলে এখানে 20 হয়ে গেল, বাকি রইল 5টা, এই হচ্ছে 3D। তাহলে এই অরবিটালগুলো তখন আর আমার লাগবে না। তাহলে এইখানে আমার ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস শেষ। এইবারে যদি আমার আয়নের দেয়, যদি ক্যাটায়নের দেয়, বাইরের কক্ষ থেকে যত ক্যাটায়নিক দেবে ততগুলো ইলেকট্রনকে বর্জন করে দেব, এবং যদি অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস দেয় বাইরের কক্ষে ততগুলো ইলেকট্রন যোগ করব। যেমন আমাকে এখানে ইলেকট্রন বিন্যাস দিল Mn2+, এর ইলেকট্রন বিন্যাস। তো এর ইলেকট্রন বিন্যাস তাহলে বাইরের কক্ষ 4s, 4s থেকে দুটো বেরিয়ে যাবে, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 and 3d5 Mn2+। এবারে হোলস রুল অনুসারে আমরা কোনো আয়নের বা কোনো পরমাণুর কতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকতে পারে সেটাও আমরা জানতে পারবো না। এর বাইরের কক্ষ কটা আজ কি আছে? d। তাহলে Mn2+ এর বাইরের কক্ষ d, আমরা জানি d 5টা কক্ষ, 1 2 3 5টা। তাহলে এখানে ইলেকট্রন আছে 5টা, বলেছে এককভাবে পূর্ণ হবে। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন সমান সমান 5টি। তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা পেয়ে গেলাম, এবং এই অযুগ্ম ইলেকট্রন সংখ্যা থেকে ওই আয়নটার চৌম্বক ভ্রামকের মানও বার করতে পারবো। চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামকের ফর্মুলা হচ্ছে √x × x + 1 এত bm, বোর ম্যাগনেটন ইউনিট, যেখানে x টা কি? x = অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে আমি যদি Mn2+ এর চৌম্বক ভ্রামক বার করি, তাহলে চৌম্বক ভ্রামক এই মিউ দিয়ে প্রকাশ করা হয় √5 × 5 + 1 এত bm, সরি 5 + 2, সরি 2, x × x + 2। তো তাহলে √35 এত bm। এখানে একটা প্রথমে ভুল হয়েছিল, ওটা চৌম্বক ভ্রামকের ফর্মুলা √x × x + 1 না, √x × x + 2। তো এখানে মিউ = √35 bm, বোর ম্যাগনেটন, এই চৌম্বক ভ্রামক পেয়ে গেলাম। আর অযুগ্ম ইলেকট্রন যেহেতু আছে, তাহলে অযুগ্ম ইলেকট্রন থাকলে পরমাণু, অযুগ্ম ইলেকট্রন থাকলে পরমাণু বা আয়নটি প্যারাম্যাগনেটিক হবে। আর যদি না থাকে কোনো অযুগ্ম ইলেকট্রন, সব যদি পেয়ারড আপ হয়, তাহলে সেই পরমাণু বা আয়নটি ডায়াম্যাগনেটিক হয়। তাহলে এইভাবে যে কোনো ইলেকট্রন বিন্যাস পাওয়া যাবে। আমাকে এবারে আমি একটা অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস করি অ্যাজ অ্যান এক্সাম্পল। Cl-, তাহলে Cl- পরমাণু ক্রমাঙ্ক 17, তাহলে 1s2 2s2 2p6 3s2 6 4 10 আর 2 12, 12 আর 5 17। এবারে Cl- একটা বেড়ে গেল, তাহলে এখানে 3p6।
তাহলে এই হচ্ছে Cl মাইনাসের ইলেকট্রন বিন্যাস। তাহলে মাইনাস দিলে বাইরের কক্ষে ইলেকট্রন প্রবেশ করাবো, আর প্লাস দিলে বাইরের কক্ষ থেকে ইলেকট্রন বর্জন করাবো। আর ম্যাগনেটিজম বলতে গেলে তার বাইরের কক্ষগুলো নিতে হবে এবং বাইরের কক্ষগুলো নিয়ে ইলেকট্রন সাজিয়ে হুনস নিয়ম অনুসারে সাজিয়ে দেখতে হবে তার মধ্যে অযুগ্ম ইলেকট্রন আছে কি নেই। অযুগ্ম ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক, না থাকলে ডায়াম্যাগনেটিক। এবং তার চৌম্বক ভ্রামক বার করতে গেলে এই ফর্মুলা x × x+2 এইখান থেকে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বসালেই তার চৌম্বক ভ্রামক বেরিয়ে যাবে। এইবারে আসি যে চারটে কোয়ান্টাম নাম্বার আমরা শিখেছি, যে n, l, m আর s। একটা পরমাণুর কক্ষকের অস্তিত্বের ক্ষেত্রে মনে রাখতে হবে n এর মান কখনো l এর সঙ্গে সমান হবে না। n not equal to l। n যদি l এর সমান হয়, n equal to l হলে কক্ষকটি বা অরবিটালটি সম্ভব নয়, সেটা ভুল সেট। এবারে l, m, s এর মান কত আমরা জানি, তাহলে এবারে আমরা সেটগুলো সাজাই। একটা সেটের যারা এরকম মান দেওয়া হলো যে 5, 0, 1 প্লাস আপ, তাহলে চারটে কোয়ান্টাম নাম্বারের সব বললে এই সেটটা ঠিক না ভুল। তাহলে আমি প্রথমে আসি n এর মান 5, l এর মান 0, দ্যাট ইজ l equal to 0 মানে s কক্ষকের ক্ষেত্রে l এর মান 0, তার মানে এটা 5s কক্ষককে বোঝাচ্ছে। এবার l এর মান যদি 0 হয় তাহলে m এর মান -0 থেকে +0, দ্যাট ইজ 0। তাহলে আমাকে এখানে 1 দিয়েছে, তাহলে m এর মানটা 0 হবে, 1 হতে পারবে না, তাহলে এই সেটটা ঠিক নয়। তাহলে এই সেটটি সঠিক নয়। তাহলে এইভাবে তার সেটের ঠিক না ভুল সেই সেটগুলো এইভাবে বার করা যাবে। তারপরে কোনো একটা পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাস দিয়ে সেই ইলেকট্রনটির চারটে কোয়ান্টাম সংখ্যার মান বার করতে দিল। যেমন সোডিয়াম বলল এর বাইরের কক্ষের ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান লেখো। তো আমি যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6 and 3s1, তাহলে বাইরের কক্ষ হচ্ছে 3s, তাতে একটা ইলেকট্রন আছে, তার মানে 3s, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3। s কক্ষের ক্ষেত্রে l এর মান 0 এবং l এর মান 0 হলে m এর মানও 0 এবং ইলেকট্রন একটা প্লাস আপ অথবা মাইনাস আপ। তাহলে এই হচ্ছে এই সোডিয়াম পরমাণুর চারটে কোয়ান্টাম সংখ্যার মান। নেক্সট, আমরা ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে এই ক্রোমিয়াম আর কপার এই দুটোর কিছু ব্যতিক্রমী জিনিস দেখতে পারো। সেটা কি? ক্রোমিয়াম 24, তো ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s2, 3d4, এই হচ্ছে ক্রোমিয়াম 24 হয়ে গেল। কিন্তু বলছে এই ইলেকট্রন বিন্যাসটা ক্রোমিয়ামের সঠিক নয়। বলছে কেন? না, এখানে হুনসের একটা তত্ত্ব মানে বক্তব্য, সেটা হুনস বলেছেন, যদি দেখা যায় কোনো বাইরের কক্ষে ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ বা অর্ধপূর্ণ হয় তাহলে সেই কক্ষটি বেশি স্টেবল হয় এবং তখন তার পূর্ববর্তী বা পরবর্তী কক্ষক থেকে একটা ইলেকট্রন জাম্প করে সেখানে চলে এসে তাকে সম্পূর্ণ বা অর্ধপূর্ণ করার চেষ্টা করবে যাতে স্টেবিলিটি পায়।
এবং মনে রাখতে হবে এইটা কেবলমাত্র একটা ইলেকট্রনের ক্ষেত্রেই প্রযোজ্য। অনলি সিঙ্গেল ইলেকট্রন জাম্প করতে পারবে, তার বেশি ইলেকট্রন জাম্প করার জন্য যে প্রয়োজনীয় এনার্জি, সেই এনার্জিটিক্যালি আনফেভারেবল হবে, এনার্জিটা পাবে না। তাই এক্ষেত্রে ক্রোমিয়ামের এই 4s থেকে একটা ইলেকট্রন জাম্প করে আসবে 3d5 and 4s1। আমরা জানি 3d তে 10টা ম্যাক্সিমাম ইলেকট্রন থাকে, তাহলে 5টা হচ্ছে অর্ধপূর্ণ, তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা স্টেবল কনফিগারেশন। তাই এই ইলেকট্রন বিন্যাসটা ক্রোমিয়ামের এটা সঠিক। ঠিক একইভাবে কপারের 29 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 and 3d9। তাহলে বলছে এইটা সঠিক নয়, কেন? 3d তে 10টা হলে সম্পূর্ণ, তাই 4s থেকে জাম্প করে একটা আসবে, তাই সঠিক ইলেকট্রন বিন্যাস হবে 3d10 4s1।